হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফেবুলা ভিরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ের একটি ঐতিহাসিক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত মুভি ব্রিজ অব স্পাইস নিয়ে কথা বলবো আজ। টম হ্যাঙ্ক অভিনীত এই মুভিটি আমেরিকা এবং জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের হয়ে তাদের নিজ নিজ গোয়েন্দা সংস্থাগুলো একে অপরের উপর গুপ্তচরবৃত্তি চালাতে থাকে, আর এসব ঘটনাংশ নিয়ে এই মুভিটির গল্প আবর্তিত হয়েছে। গল্পের শুরুতে দেখা যায় 1957 সালে পরমাণু অস্ত্র নিয়ে যখন আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন টানটান উত্তেজনার মধ্যে দিয়ে সময় পার করছিল, ঠিক তখনই নিউ ইয়র্কে এফবিআই এর লোকজন ব্রিটিশ পাসপোর্টধারী রুডলফ অ্যাবেলের পিছু করে বেড়াচ্ছে। রং তুলি আর ছবি আঁকার ক্যানভাস সহ ব্রুকলিন ব্রিজ পার্কে বসে ছবি আঁকতে দেখা যায় অ্যাবেলকে। যে বেঞ্চে বসে সে ছবি আঁকছিল তার নিচে অ্যাবেলের জন্য একটি কয়েন রাখা ছিল। অ্যাবেল ছবি আঁকা শেষ করে সেই কয়েনটি সাথে করে নির্বিকার চিত্তে তার ফ্ল্যাটে ফেরত চলে যায়। অ্যাবেল আসলে খুব ভালো পেইন্টার ছিল। তার পুরো ফ্ল্যাট জুড়েই ছিল পেইন্টিংয়ের ছড়াছড়ি। বেঞ্চের নিচ থেকে নিয়ে আসা কয়েনটি সে একটি ব্লেডের সাহায্যে খুলে ফেলে। কয়েনটির মধ্যে থেকে গোপন তথ্য সম্বলিত একটি চিরকুট বেরিয়ে আসে। চিরকুটে থাকা মেসেজ পড়া শেষ হলে চিরকুটটি টেবিলের উপর রেখেই সে ওয়াশরুমে চলে যায়। ঠিক তখনই এফবিআই এর এজেন্টরা অ্যাবেলের ফ্ল্যাটে আসে অ্যাবেলকে রাশিয়ান কেজিবির হয়ে আমেরিকার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক করতে। এই পরিস্থিতিতেও অ্যাবেল খুব শান্ত থাকে এবং এফবিআই এজেন্টের কাছে তার রঙের প্যালেট পরিষ্কার করার জন্য সময় চায়। কৌশলে রঙের প্যালেট পরিষ্কার করার সময় সেই চিরকুটটি রঙের সাথে মিশিয়ে নষ্ট করে দেয় সে। আমেরিকা আইনের প্রতি সম্মান বজায় রাখতে সোভিয়েত স্পাই অ্যাবেলকেও একজন লিগ্যাল কাউন্সিল দেয়। বার কাউন্সিল অ্যাবেলের জন্য ইন্স্যুরেন্স লয়ার জমস ডোনাভেনকে মনোনীত করে। ডোনাভেন প্রথমে কেসটি নিতে চায় না, তবে তার ল ফার্মের রেপুটেশন রক্ষায় সে এতে রাজি হয়। ডোনাভেন রাতের বেলা বাড়ি ফেরার পরে ডিনার টেবিলে তার ফ্যামিলিকে সে অ্যাবেলের কেস সম্বন্ধে জানায় এবং স্বাভাবিকভাবেই কেউ বিষয়টি ভালোভাবে গ্রহণ করে না। ডোনাভেনের স্ত্রী ম্যারি জানায় অ্যাবেল একজন ট্রেটর, তাকে সাহায্য করলে মানুষজন তাদেরকে ঘৃণার চোখে দেখবে। তবে ডোনাভেনের মতে অ্যাবেলকে অন্য যা নামে ডাকুক, ট্রেটর নামে ডাকা ঠিক নয়, কারণ অ্যাবেল আমেরিকার নাগরিক না। পরের দিন সকালে ডোনাভেন জেলের মধ্যে অ্যাবেলের সাথে দেখা করতে যায়। ডোনাভেন অ্যাবেলকে আশ্বস্ত করে যে ডোনাভেন অ্যাবেলের বেস্ট ইন্টারেস্টের জন্যই কাজ করবে। এখানে ডোনাভেন বিশ্বাস করত যে অ্যাবেলেরও একজন আমেরিকান সাধারণ জনগণের মতো ন্যায় বিচার পাওয়া উচিত। তাই সে কখনোই অ্যাবেলকে জিজ্ঞেস করেনি যে সে কি আসলে একজন কেজিবি স্পাই নাকি। অ্যাবেল তাকে একদিন জিজ্ঞেস করে যে ডোনাভেনের মধ্যে কি সত্য জানার কৌতূহল হয় না। প্রতিউত্তরে ডোনাভেন জানায় তার এই বিষয়ে কৌতূহল নেই। অ্যাবেলকে স্পাই হিসেবে প্রমাণ করার দায়িত্ব তার না, সেটা স্টেটের কাজ। অ্যাবেলের শান্ত থাকার অস্বাভাবিক ক্ষমতা দেখে ডোনাভেন বেশ অবাক হয়ে যায়। ডোনাভেন অ্যাবেলের কাছে জানতে চায় তার কি ভয় লাগে না, এত শান্ত ভঙ্গিতে অ্যাবেল কিভাবে থাকে। অ্যাবেল তখন ভাবলেশহীনভাবে জবাব দেয়, উড ইট হেল্প। ডোনাভেন অন্য সব ক্লায়েন্টের মতো করে অ্যাবেলকে ট্রিট করে, তবে অ্যাবেলের বিরুদ্ধে যে সকল আলামত এফবিআই সংগ্রহ করেছে তার বিপরীতে ডোনাভেনের কাছে অ্যাবেলকে ডিফেন্স করার মতো কিছুই ছিল না। কিন্তু তার কাছে এফবিআই এর আলামত সংগ্রহ করার প্রক্রিয়াতে একটি ভুল চোখে পড়ে। এফবিআই এর কাছে অ্যাবেলকে গ্রেফতার করার পারমিশন থাকলেও সেই সময়ে অ্যাবেলের ফ্ল্যাট সার্চ করার পারমিশন ছিল না, আর ওয়ারেন্ট ছাড়া জব্দ আলামত আদালতে পেশ করার নিয়ম নেই। নিজের কেসের জন্য আরেকটু সময় পেতে ডোনাভেন কেসের জাজের অফিসে দেখা করে তার এই যুক্তি পেশ করে, তবে জাজ তার কথায় চটে যায়। একজন রাশিয়ান স্পাইকে বাঁচাতে আইনের এইসব মারপ্যাচের আশ্রয়ে যেতে বারণ করে। জাজের সাথে দেখা শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে সিআইএ এর এক এজেন্ট তার পিছু নেয়। সিআইএ এজেন্ট হফম্যান ডোনাভেনের কাছে অ্যাবেলের তথ্য জানতে চাইলে ডোনাভেন কড়া ভাষায় তাকে জানিয়ে দেয় যে সে অ্যাটর্নি ক্লায়েন্ট প্রিভিলেজ কিছুতেই ভায়োলেট করতে পারবে না, অর্থাৎ কোনো আসামির আইনজীবীকে আসামির তথ্য জানবার জন্য জিজ্ঞাসাবাদ করা আইনত নিষেধ। হফম্যানকে কড়া কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় সে। অ্যাবেলের কেস নিয়ে সারা আমেরিকায় চর্চা হতে থাকে। আমেরিকার মানুষজন অ্যাবেলকে ঘৃণার চোখে দেখতে থাকে এবং ডোনাভেনও ভালোই কুখ্যাতি অর্জন করে একজন রাশিয়ান স্পাইকে আদালতে ডিফেন্স করবার জন্য। ডোনাভেনের প্রতি মানুষের ক্ষোভকে দুইটা দৃশ্যের মাঝে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। প্রথমত, ডোনাভেনের একদিন মেট্রোতে করে যাবার সময় অন্যান্য যাত্রীরা পত্রিকায় ডোনাভেনের ছবি দেখে এবং তাকে ঘৃণাভরা চোখে সবাই দেখতে থাকে, যদিও ওই যাত্রায় ঘৃণাভরা চোখকেই শুধু দেখেছে সে। কিন্তু পরের ঘটনা তার পুরো পরিবারকেই শঙ্কার মধ্যে ফেলে দেয়। একদিন রাতের বেলা কারা যেন গাড়িতে করে এসে ডোনাভেনের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। ডোনাভেনের চোখে মুখে তার পরিবারের জন্য শঙ্কার রেখা ফুটে উঠলেও তার বিশ্বাস থেকে সে এক চুলও সরে দাঁড়ায় না। এদিকে অ্যাবেলের ফাইনাল ট্রায়ালের দিন সামনে ঘনিয়ে আসে। ইতিমধ্যে জুরিরাও অ্যাবেলকে দোষী সাব্যস্ত করেছে। ডোনাভেন জানতো এই রায়ের পরিণতি হবে অ্যাবেলের মৃত্যুদণ্ড। ডোনাভেন অ্যাবেলকে মৃত্যুদণ্ডের থেকে রক্ষার শেষ চেষ্টা করতে জাজের বাসায় যায় জাজকে বোঝাতে। ডোনাভেন জাজকে বলে তাদের সামরিক যুদ্ধ শেষ হলেও এখনও তারা স্নায়ুযুদ্ধের মধ্যে আছে।
আবেলের মতো আমেরিকারও লোক আছে যারা দেশের স্বার্থে দেশের জন্য রাশিয়ার মাটিতে সোভিয়েতদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করছে। যদি কখনো আমেরিকান কেউ তাদের কাছে ধরা পড়ে তবে তখন তারা অ্যাবেলকে ইন্স্যুরেন্স হিসাবে কাজে লাগাতে পারবে। জজ সব কথা শোনার পর ডনোভানকে কিছু না জানিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন যখন সবাই রায় শোনার জন্য অপেক্ষা করছিল তখন জাজ অ্যাবেলকে মৃত্যুদণ্ডের বদলে ৩০ বছর কারাদণ্ডের সাজা শোনায়। এতে সেখানে উপস্থিত অন্যরা খুশি হতে পারে না। একজন স্পাইয়ের কেন মৃত্যুদণ্ড হবে না তা নিয়ে অনেকেই ক্ষুব্ধ হয়ে যায়। ডনোভানের আসলে এখানে একরকম জয়ই হয়, তবে সে এই রায়েও খুশি হতে পারে না। ডনোভান তার ল ফার্মের বস সহ অনেকের কথাকে অগ্রাহ্য করে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে, যদিও পরবর্তীতে সুপ্রিম কোর্টে সে হেরে যায়। এইদিকে গল্পের আরেক মোড় আমাদের সামনে উন্মোচিত হয় সিআইএ এর কিছু হাইলি ট্রেন্ড পাইলট রিক্রুট করার দৃশ্যে। সিআইএ রাশিয়ার আকাশ সীমায় নজরদারি চালাতে কিছু সংখ্যক তরুণ পাইলটকে সিআইএ এর হয়ে কাজ করতে বলে। সেই সব পাইলটদের কাজ থাকে সোভিয়েত ইউনিয়নের আকাশ সীমার ৭০,০০০ ফুট উপর দিয়ে ইউ-2 স্পাই প্লেনের সাহায্যে উড়ে যাওয়া এবং অত্যন্ত পাওয়ারফুল ক্যামেরা দিয়ে নানা স্থাপনার ছবি তোলা। তবে পাইলটদের যে কোনো মূল্যে ইউ-2 স্পাই প্লেনের তথ্য সিক্রেট রাখতে হবে। প্রয়োজনে প্লেনকে আর ভিডিও ক্যামেরাকে নিজ থেকেই ধ্বংস করে দেওয়ার আদেশ দেওয়া হয় তাদের। পাইলটদের কাছে দেওয়া হয় একটি করে কয়েন, যার মধ্যে একটি করে পটাশিয়াম সায়ানাইড মাখা ভয়ঙ্কর সূচ থাকে, যার সামান্য আঁচড়েই জীবন হারাবে মানুষ। শত্রুর হাতে আত্মসমর্পণ না করে সুইসাইড করার আদেশ দেওয়া হয় এইসব পাইলটদের। তেমনই একটি মিশনের জন্য পাকিস্তানের একটি এয়ারবেস থেকে ইউ-2 স্পাই বিমান নিয়ে ফ্রান্সিস গ্যারি পাওয়ার নামের পাইলট যাত্রা শুরু করে। সোভিয়েত আকাশসীমার মধ্যে থাকা অবস্থায় সে ছবি তুলতে শুরু করলে সোভিয়েত এয়ার মিসাইলের হামলার শিকার হয়। এতে করে তার প্লেনের ইঞ্জিন বিকল হয়ে পড়লে সে মাঝ আকাশে প্লেনটি ধ্বংস করে শত্রু আকাশে প্লেন থেকে ইজেক্ট করে। পাইলট পাওয়ার সোভিয়েত ইউনিয়নের কাছে ধরা পড়ে গেলে সোভিয়েত আদালত তাকে 10 বছরের জেলের সাজা শোনায়। আমেরিকা জানায় তাদের আবহাওয়া সংক্রান্ত একটি প্লেন খোয়া গেছে এবং পাওয়ারকে প্লেন ক্র্যাশে মৃত বলে আশঙ্কা জানায়। এরই মাঝে ইস্ট জার্মানি থেকে ডনোভান একটি চিঠি পায়। চিঠির প্রেরক নিজেকে অ্যাবেলের স্ত্রী হিসেবে দাবি করে, কিন্তু অ্যাবেল ডনোভানকে বলে যে এই চিঠির লেখক তার স্ত্রী নয়। ডনোভান চিঠিটি নিয়ে সিআইএ এর কাছে যায়। সিআইএ এর মতে সেটা সোভিয়েতের পাঠানো চিঠি। তারা আনঅফিসিয়ালি আমেরিকার কাছে বন্দী কেজিবির অ্যাবেলের পরিবর্তে সিআইএ এর গ্যারি পাওয়ারের মুক্তির বিষয়ে কথা বলতে চায়। আসলে কেজিবির হয়ে কাজ করা অ্যাবেল তার দেশ সম্পর্কে অনেক সেন্সিটিভ তথ্য জানে এবং একইভাবে গ্যারি পাওয়ারও আমেরিকার ইউ-2 প্লেনের গোপন তথ্য জানে। তাই দুই দেশই চায় তাদের সিক্রেট প্রোটেক্ট করতে। তাই সোভিয়েতের তরফ থেকে নেওয়া স্টেপটি নিয়ে সিআইএ খুশিই হয়। সিআইএ এই দুই বন্দি বিনিময়ের ভার ডনোভানকে দেয়, কারণ ডনোভান একজন সাধারণ আমেরিকান নাগরিক। সে আমেরিকান সরকারের লোক না হওয়াতে তার কাজকে আমেরিকান সরকারের কাজ বলা যাবে না। দুই দেশই এই ডিলটায় নিজ দেশের নামকে টানতে চায় না। তাই সিআইএ এর কাছে ডনোভান একজন আদর্শ ক্যান্ডিডেট হিসেবে বিবেচিত হয়। ডনোভান তার স্ত্রীকে বিজনেস ট্রিপের মিথ্যা কথা বলে এবং ওয়েস্ট জার্মানি যায় সোভিয়েত ইউনিয়নের সাথে নেগোসিয়েশন করতে। সেই সময়ে জার্মানি প্রধানত দুইটি সেক্টরে বিভক্ত ছিল। ইস্ট বার্লিন ছিল সোভিয়েত কন্ট্রোল টেরিটরি। সোভিয়েত কন্ট্রোল ইস্ট বার্লিনে ছিল জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক সরকার, আর অন্যদিকে ওয়েস্ট বার্লিন ছিল ফ্রান্স, আমেরিকা এবং ইউনাইটেড কিংডমের নিয়ন্ত্রণে। জার্মান ডেমোক্রেটিক রিপাবলিককে ওয়েস্ট থেকে আলাদা করতে দুই সেক্টরের মাঝে দেয়াল দিতে শুরু করে। এতে করে অনেক পরিবার বিভক্ত হয়ে বার্লিন ওয়ালের দুই পারে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বার্লিন দেয়ালের নির্মাণের সময় ফ্রেডরিক প্রায়র নামে এক আমেরিকান ছাত্রকে ইস্ট জার্মানি আটক করে। এতে করে আমেরিকার সামনে সমস্যা বেড়ে যায়। সোভিয়েত এবং ইস্ট জার্মানি ভালো করেই জানত যে ফ্রেডরিক প্রায়র একজন সাধারণ আমেরিকান ছাত্র, তবে তারা এখন চাচ্ছিল অ্যাবেলের সাথে ইউ-2 এর পাইলট পাওয়ারের বদলে আমেরিকান ছাত্র ফ্রেডরিক প্রায়রকে বদল করতে। এতে করে সোভিয়েত ইউনিয়ন অ্যাবেলকে ফেরত পেয়ে নিজেদের সিক্রেট বাঁচাতে পারত এবং পাইলট পাওয়ার তাদের জিম্মায় থাকলে আমেরিকান সিক্রেট হাতিয়ে নেওয়া সহজ হয়ে যেত। সিআইএ এই বিষয়টি আঁচ পাওয়াতে তারা ডনোভানকে বারবার বারণ করে দেয় সাধারণ ছাত্র প্রেয়ারের মুক্তির বিষয়ে কথা না বলতে। তবে ডনোভান চাইছিল তাদের দুজনেরই বিনিময়ে অ্যাবেলের মুক্তি দিতে। সিআইএ ডনোভানকে জানায় তারা কেউই ডনোভানের সাথে ইস্ট জার্মানি যাবে না। ইস্ট জার্মানিতে ঢোকার পরে ডনোভান পুরোপুরি একা থাকবে। সেখানে অ্যাবেলের কথিত স্ত্রী লয়ার মিস্টার ভোগাল ডনোভানের সাথে নেগোসিয়েট করবে। পরের দিন ডনোভান ইস্ট বার্লিন যায়। ইস্ট বার্লিন তখনও পুরোপুরিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। চারিদিকেই ধ্বংসস্তূপের ছড়াছড়ি। ইস্ট বার্লিনে ঢুকেই এক শুনশান রাস্তায় ডনোভান একদল ছিনতাইকারীর মুখোমুখি হয়। তারা ডনোভানের ওভারকোট নিয়ে যায়। এতে করে জার্মানির আবহাওয়াতে ডনোভানের ঠান্ডা লেগে যায়। সেখানকার রাশিয়ান এম্বাসিতে তার সাথে অ্যাবেল ও পাইলট পাওয়ারের মুক্তির বিষয়ে কথা বলতে কেজিবির ইস্ট বার্লিনের সেক্টর চিফ উপস্থিত থাকে। ডনোভান খুব স্পষ্টভাবে তার বন্দি বদলের শর্তগুলো সেই অফিসারকে বুঝিয়ে বলে। অফিসার ডনোভানকে জানায় সে তার প্রস্তাব রাশিয়ান সরকারকে জানাবে এবং উপর মহল যে সিদ্ধান্ত নেবে তা পরবর্তীতে ডনোভানকে জানিয়ে দেওয়া হবে।
ডনাভেন তখন কেজিবির অফিসারকে বলে শুধু পাইলট পাওয়ার নয়, আমেরিকান ছাত্র প্রেয়ারকেও মুক্তি দিতে হবে। কেজিবির অফিসার বলে সেই স্টুডেন্ট তাদের জিম্মায় নেই, সে জার্মান ডেমোক্রেটিক রিপাবলিকের জিম্মায় রয়েছে। ডনাভেন তখন প্রেয়ারকে নিয়ে কথা বলতে জার্মান ডেমোক্রেটিক রিপাবলিকের প্রতিনিধি মিস্টার ভোগালের সাথে দেখা করতে যায়। আসলে জার্মান ডেমোক্রেটিক রিপাবলিককে তখন আমেরিকা স্বীকৃতি দেয়নি, তাই ইস্ট জার্মানি আমেরিকার সাথে অফিসিয়ালি বন্দি বদল করতে চাইছিল, কারণ সরকারিভাবে দুদেশের মাঝে সমঝোতা হলে ইস্ট জার্মানি আমেরিকার স্বীকৃতি পেয়ে যেত। যেহেতু তাদের কাছে শুধু প্রেয়ার আছে, তাই তারা অ্যাবেলের বদলে প্রেয়ারের মুক্তির ব্যাপারে আগ্রহী ছিল। ডনাভেন তখন ইস্ট জার্মানির প্রতিনিধি মিস্টার ভোগালের সাথেও বন্দি বদলের ডিল করে। তবে মিস্টার ভোগাল যখন জানতে পারে ডনাভেন একসাথে দুই দেশ রাশিয়া এবং ইস্ট জার্মানির সাথে একই বিষয় নিয়ে ডিল করছে, তখন রাগের মাথায় সে ডনাভেনকে শায়েস্তা করতে চায়। আর এ কারণেই ডনাভেনকে সে ইস্ট জার্মানির পুলিশের কাছে বিনা দোষে ধরিয়ে দেয় এবং কিছু সময়ের জন্য তাকে জেলেও বন্দী করে রাখে। সিআইএও ডনাভেনের উপর নারাজ থাকে, কারণ তারা প্রেয়ারকে নিয়ে চিন্তা করতে চায় না। তাদের দরকার শুধু সিক্রেট রক্ষা করা, শুধু পাইলট পাওয়ারকে বাঁচানো। এইদিকে পাওয়ারকে অতি দ্রুতই মুক্তি দিতে হবে জানার পর রাশিয়ানরা তার উপর নানাভাবে নির্যাতন চালাতে থাকে। তারা পাওয়ার থেকে সব গোপন তথ্য বের করতে চায়। এইদিকে যখন রাশিয়ান এবং আমেরিকানরা অ্যাবেলের সাথে পাইলট পাওয়ারের এক্সচেঞ্জের জন্য জায়গা ও সময় নির্বাচন করে ফেলে, তখন ইস্ট জার্মানি আবারও ডনাভেনকে প্রস্তাব দেয় শুধুমাত্র আমেরিকান স্টুডেন্ট প্রেয়ারের সাথে অ্যাবেলের এক্সচেঞ্জের জন্য। ইস্ট জার্মানির অ্যাটর্নি জেনারেল ডনাভেনের সাথে মাইন্ড গেম খেলতে চাইলে উল্টো ডনাভেন কড়াভাবে তার পিএসকে জানিয়ে আসে যে যদি তারা প্রেয়ারকে না ছাড়ে তবে আমেরিকানরা রাশিয়ার সাথে ডিলটিও করবে না। আর তাদের ফাইনাল জবাব জানানোর উপায় হিসেবে একটি টেলিফোন নাম্বার সেখানে রেখে চলে আসে। বিষয়টি এমন দাঁড়ায় যে রাশিয়ানরা তাদের কাছে থাকা পাইলট পাওয়ারকে অ্যাবেলের পরিবর্তে মুক্তি দিতে প্রস্তুত, আর আমেরিকান সরকার এতেই সন্তুষ্ট থাকে। তবে ডনাভেন চাইছিল যেহেতু ইস্ট জার্মানি সোভিয়েত ইউনিয়নের কথা মতো চলে, তাই কৌশলে একই সাথে ইস্ট জার্মানির কাছে আটকে পড়ে থাকা আমেরিকান ছাত্র প্রেয়ারকেও মুক্ত করতে। তবে বাধা হয়ে দাঁড়াচ্ছিল ইস্ট জার্মানি। তারা আমেরিকার কাছে স্বীকৃতি পেতে একমাত্র দেশ হিসেবে এই ডিলটি করতে চাইছিল এবং তারা এতে সফল হলে রাশিয়ানরাও খুশি হতো, কারণ তাদের কাছে তখনও পাইলট পাওয়ার থাকতো। কিন্তু ডনাভেন এখানে ইস্ট জার্মানির কাছে কড়া শর্ত দিয়ে বড়সড় একটি ঝুঁকি নিয়েছে। যদি সত্যিকারের অর্থেই পাইলট পাওয়ারকে ফিরিয়ে না আনা যায় তাহলে আমেরিকার সিক্রেট হুমকির মুখে পড়বে। রাশিয়ার ক্ষেত্রেও তাই অ্যাবেলকে তাদের প্রয়োজন। তবে সব জল্পনা কল্পনা শেষে ইস্ট জার্মানির তরফ থেকে ফোন পাওয়াতে ডনাভেনের মুখে হাসি ফোটে। ইস্ট জার্মানি ডনাভেনের কথায় রাজি হয়ে যায়, কারণ তারা তাদের বন্ধু রাশিয়াকে কোনোভাবেই রাগাতে চায় না। রাতের অন্ধকারে গ্লিনেকেল ব্রিজের ওপর গ্যারি পাওয়ারের সাথে রুডলফ অ্যাবেলের এক্সচেঞ্জ এবং একই সময়ে চেক পয়েন্ট চার্লিতে ফ্রেডরিক প্রেয়ারের মুক্তি হওয়ার কথা থাকে। অবশেষে তুষার শুভ্র অন্ধকারের মাঝে গ্লিনেকেল ব্রিজের দুই প্রান্তে দুইজনকে নিয়ে সিআইএ এবং কেজিবি এক্সচেঞ্জ করতে প্রস্তুত হয়। এক্সচেঞ্জের জন্য ব্রিজের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় ডনাভেন অ্যাবেলকে জিজ্ঞেস করে রাশিয়া হয়তো তাকে অবিশ্বাস করতে পারে, আর হয়তো অ্যাবেলকে গুলি করে মেরেও ফেলতে পারে। এইটা নিয়েও অ্যাবেল কেন মোটেই ভয় পাচ্ছে না। উত্তরে অ্যাবেল শান্ত কণ্ঠে সেই পরিচিত জবাব দেয়, উড ইট হেল্প? অ্যাবেল এবং পাওয়ার এক্সচেঞ্জের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকলেও চেকপোস্ট চার্লিতে তখনও প্রেয়ারের কোনো হদিস ছিল না। এইদিকে সিআইএ এবং কেজিবি উভয়ই চাইছিল কাজটি দ্রুত শেষ করতে। তবে বরাবরের মতোই ডনাভেন পুরো চেষ্টা করে যাতে প্রেয়ারকেও ফিরে পাওয়া যায়। অ্যাবেল যখন বুঝতে পারে ডনাভেন আরেকজন মানুষকেও তারই মতো করে নিজ দেশে ফিরিয়ে আনতে চায়, তখন অ্যাবেল জানায় আরও কিছুক্ষণ সময় এখানে অপেক্ষা করতে তার কোনো আপত্তি নেই। ইস্ট জার্মানি শেষ মুহূর্ত পর্যন্ত প্রেয়ারকে নিজের কাছে রেখে দেওয়ার চেষ্টা করছিল। তবে প্রেয়ারের জন্য অ্যাবেল আর পাওয়ারের ডিলটা থেমে থাকায় ইস্ট জার্মানিকে প্রেয়ারকে মুক্তি দিতেই হয়। কোনো স্পাই যদি ভিনদেশের হাতে বন্দী থাকে তবে ধরেই নেওয়া হয় ওই স্পাই নিজ স্বার্থ রক্ষায় ভিনদেশের কাছে সব সিক্রেট ফাঁস করে দিয়েছে। ডনাভেন জানতে চায় রাশিয়া অ্যাবেলকে ফিরে পাওয়ার পরে কিভাবে ট্রিট করবে। অ্যাবেল তখন ডনাভেনকে একটি বিষয়ের উপর লক্ষ্য রাখতে বলে, যদি রাশিয়ানরা অ্যাবেলকে ফিরে পেয়ে বুকে জড়িয়ে নেয় তবে তা এক অর্থ বহন করবে, আর এর বদলে যদি গাড়ির পিছনের সিটে বসিয়ে দেয় তা আরেক অর্থ বহন করবে। অ্যাবেল যখন ফাইনালি রাশিয়ানদের কাছে চলে যায় তখন তার সাথে কোনো আন্তরিকতা নয়, বরং গাড়ির ওই শেষ সিটটাকেই দেখিয়ে দেওয়া হয়। ডনাভেন শূন্য চোখে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে। এটি দেখে অ্যাবেলের ভাগ্য আজ করতে তেমন একটা বেগ পেতে হয় না। প্রায়র আর পাওয়ারকে নিয়ে প্লেনে করে আমেরিকা ফেরত আসার সময়ে পাওয়ার সবার সাথে কথা বলতে চায়, কিন্তু কেউই তাকে ভালো চোখে দেখে না। সবাই ভাবে সে রাশিয়ার সাথে গোপন তথ্য শেয়ার করেছে। তখন পাওয়ারের পাশের আসন থেকে ডনাভেন তাকে বলে কে কি মনে করলো তা মোটেই ম্যাটার করে না, কারণ পাওয়ার নিজে জানে সে কি করেছে, অন্য কেউ তা জানে না। অ্যাবেল যদিও রাশিয়ায় ফিরে গেছে, তবে ডনাভেনের উপর কৃতজ্ঞতা স্বরূপ নিজ হাতে আঁকা ডনাভেনের একটি পোর্ট্রেট রেখে গেছে তার জন্য। দেশে ফিরে এসেও ডনাভেন তার স্ত্রীর কাছে তার ট্রিপ সম্পর্কে সত্য আড়াল করে। তবে ডনাভেনের এই প্রশংসনীয় কাজটি আড়ালে থাকে না। টেলিভিশন থেকে ডনাভেনের পরিবার তার কথা জানতে পেরে গর্ববোধ করে। সংবাদ মাধ্যমগুলোতে ডনাভেনের এই কীর্তি সম্বন্ধে খবর প্রকাশ হয়।
শেষ দৃশ্যে দেখা যায় মেট্রোতে এবার তার ছবি খবরের কাগজে দেখার পর সবাই তাকে প্রশংসা ভরা চোখে দেখছে। তবে দর্শক, বাস্তবে রাশিয়ায় ফিরে যাওয়ার পরে অ্যাবেলকে তার স্ত্রী এবং কন্যার সাথে থাকতে দেওয়া হয়, যদিও সোভিয়েত ইউনিয়ন কখনোই স্বীকার করে নেয়নি যে সে একজন রাশিয়ান স্পাই ছিল। একটি নিউজ চ্যানেলের জন্য কাজ করতে থাকা হেলিকপ্টার ক্র্যাশ করে 1977 সালে পাইলট পাওয়ার মারা যান, যদিও তাকে মরণোত্তর সিআইএ ডাইরেক্টরস মেডেল এবং সিলভার স্টার দেওয়া হয়। 1962 সালে প্রেসিডেন্ট কেনেডি ডোনোভানকে কিউবা পাঠান 1113 জন বন্দি মুক্তির আলোচনার জন্য। নেগোসিয়েশন শেষে ডোনোভান 9703 জন মানুষ মুক্ত করতে সক্ষম হন। রিভিউটি দেখে যদি ভালো লেগে থাকে এবং মুভিটি দেখেন, আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।